ভূতের আস্তানায় ভৌতিক গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হাড় হিম করা কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যে ইমেলটা পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মেহেদি ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আলী হাসান। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদাকে নিয়ে। স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব না হওয়ায় আমি ইমেলে লিখে আপনাকে পাঠালাম। আমি চাই ঘটনাটি আপনিই পড়ে শোনান। আমি এবং আমার এলাকার কয়েকজন মিলে দাওয়াতে তাবলিগের কাজে পাশের গ্রামে যাই। আমরা যে মসজিদে যাই তার পাশেই ছিল একটি কবরস্থান। রাতে একা হওয়ার সময় আমির সাহেবের পক্ষ থেকে বের হওয়া নিষেধ ছিল। কেউ সেটা উপেক্ষা করে। আমির সাহেব তখন তাকে খুব বকাবকি করেন। এই পরিপ্রেক্ষিতেই কথা প্রসঙ্গে দাদা তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক রক্ত হিম করা ঘটনাটি বলতে শুরু করেন। দাদা তখন সবেমাত্র বিয়ে করেছেন। বর্ণিবাওরের একদম পাশে ছিল তার বাড়ি। বর্ণিবাওর হচ্ছে আমাদের এলাকার একটি হাওরের নাম, যেখানে জেলেরা সাধারণত মাছ ধরে থাকে। বাওরে কাঠা ঘিরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন আমার দাদা। কাঠা হচ্ছে গাছের ডালপালা ফেলে কচুরিপানা আটকিয়ে জালি দিয়ে ঘিরে মাছ ধরা হয়। সেটাকে আমাদের স্থানীয় ভাষায় কাঠা বলে। যাই হোক, এমনই একদিন ওনারা 4 বন্ধু মিলে কাঠা ঘিরে প্রচুর পরিমাণে মাছ ধরেন। মাছ ধরতে ধরতে দুপুর গড়িয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষে 4 জন 4টা ঝাঁকা ভর্তি মাছ নিয়ে রওনা হয় মোল্লার হাটের উদয়পুর হাটের উদ্দেশ্যে। তখনকার সময়ে রাস্তাঘাট বলতে ছিল মেঠো পথ, আর যানবাহন না থাকায় 8-10 কিলোমিটার পথ তাদের পায়ে হেঁটেই যেতে হতো। হাটে যেতে যেতে তখন সন্ধ্যা। ল্যাম্প এবং হারিকেনের আলোয় আলোকিত হয়ে গেছে জনবহুল সেই হাট। বর্ণিবাওরের মাছের নামডাক থাকায় তাদের মাছ খুব চড়া দামেই বিক্রি করে তারা, এবং বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান। তখন রাত আনুমানিক 10টা। আবার তাদের 8-10 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে, এই ভেবে সবাই খুব জোরে জোরে হাঁটতে শুরু করেন। এদিকে আমাবস্যার রাত। আকাশে মেঘের গর্জনের সাথে সাথে বজ্রপাতের বিকট আওয়াজ, গুড়ি গুড়ি বৃষ্টি, এসব মিলিয়ে একটা গা ঝমঝমে পরিবেশ। তখনকার সময় রাত মানেই যেন ঘুমিয়ে পড়তো পুরো গ্রাম। তো হাঁটতে হাঁটতেই যখন তারা গ্রামে ঢুকবে, তখন গ্রামের আগে সুইচ গেট নামে একটা জায়গা ছিল। ওখানে আসার পর 4 জনের মধ্যে 3 জন তাদের আত্মীয়র বাড়ি রাতে থাকার সিদ্ধান্ত নেন। বাকি একজনও পাশে শ্বশুর বাড়ি বিধায় সেখানে থাকতে যায়, এবং দাদাকে বলে সামনের পথটুকু ভালো নয়, একা যাওয়া ঠিক হবে না। তাই রাতটা ওখানে ওনার শ্বশুর বাড়িতে থেকে যেতে বললেন। দাদা তখন একটু নতুন বিয়ে করেছিলেন। দাদি একা আছে এই ভেবে বাড়ি যাবেন বলে সিদ্ধান্ত নেয়। উনি মূলত ছিল খুব সাহসী, তাই 7-5 না ভেবে একটা বিড়ি জ্বালিয়ে মাছের খালি ঝাঁকাটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। মূলত আগেই বলে রাখা ভালো, আমাদের গ্রামটা অনেক বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরা ছিল, আর ওই সময়টাতে তো আরও বেশি ঘন জঙ্গল ছিল, জনবসতি কম ছিল। হাঁটতে হাঁটতে যখন উনি আম বাগান নামে একটা বিশাল বাগানের কাছে আসেন, তখন দূর থেকে সেই শিয়াল এবং কুকুরের ডাক ভেসে আসছিল। এমন ভয়ানক ডাক শুনে ওনার বুকটা কেঁপে উঠছিল। উনি মনে মনে ভাবলেন, শিয়াল কুকুরের ডাক আজ এত ভয়ঙ্কর কেন লাগছে। তারপর তিনি একা একা হাঁটছেন, তাই হয়তো এমন মনে হচ্ছে ভেবে তার কাছে থাকা শেষ বিড়িটা ধরিয়ে হাঁটতে শুরু করলেন। বাগানের মাঝামাঝি আসলে উনি অনুভব করলেন বাগানের মধ্য দিয়ে কেউ যেন একজন ঝোপঝাড়ে শব্দ করে ওনার দিকে এগিয়ে আসছে। উনি দাঁড়িয়ে পড়েন, শব্দটাও থেমে যায়। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করেন। বাগানটা হেঁটে পার হবে এমন সময় কেউ একজন পেছন থেকে বলে ওঠে, সব মাছ বিক্রি করে আসলি, কিছুই রাখিসনি। এমন শুনে ওনার সমস্ত শরীর ভয়ে শিউরে ওঠে।
উনি তখন পিছনে না তাকিয়ে আরো জোরে জোরে হাঁটতে শুরু করেন। কিছু দূর আসার পর একটা রাস্তায় 3 রাস্তার মোড়, যেখানে ছিল একটা মোড়ে, ওই মোড়ে ছিল একটা বিশাল বাঁশঝাড়। ওই মোড়ে আসলে তিনি দেখতে পান বিশাল বাঁশঝাড়টি পুরোপুরি আস্তে আস্তে শুয়ে পড়ছে এবং চারপাশের জঙ্গলে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। উনি বুঝতে পারলেন আজ ওনার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। এরপর উনি দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ বাঁশঝাড়টি আবার উপরে উঠে যায়। এই দেখে উনি সাহস করে যেই না নিচ দিয়ে যেতে চায়, তখনই বাঁশঝাড়টি আবারও ওনার উপরে উঠে। উনি আল্লাহর নাম নিয়ে দেখেন কয়েকটা কুকুরের মতো প্রাণী ঝাঁকার মধ্যে কর্মর আওয়াজ করে ঝাঁপিয়ে পড়ল। উনি আবার হাঁটা শুরু করলেন। এবার উনি সামনে যেই ভয়ঙ্কর অংশটুকু ছিল, একটা বুনো বাগান নামক ভয়ঙ্কর জঙ্গল। মূলত পূর্বে সেখানে বুনো নামক সনাতন ধর্মী এক উপজাতি বাস করত, যারা ছিল প্রচণ্ড শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী। ওখান থেকেই ওই বনের নাম দেওয়া হয় বুনো বাগান। তো দাদা যখন ওই বাগানের পাশ দিয়ে হাঁটা শুরু করলেন, তখন তিনি অনুভব করলেন পেছন থেকে এক অতিকয় দানব তাকে জড়িয়ে ধরেছে, যার সারা শরীর ছিল বড় বড় লোমে ভরা। বজ্রপাতের আলোতে তিনি স্পষ্টই তার লোমহর্ষক সেই হাত দেখতে পান। গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘের গর্জন, সাথে এমন একটা দানব যদি পিছন থেকে একজন মানুষকে জড়িয়ে ধরে, এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে। দাদা তার হাঁটা থামালো না। উনি কিন্তু হেঁটে হেঁটে এগোতে পারছেন না। ওই জিনিসটা তাকে হাঁটতে দিচ্ছে না, এমনই একটা অবস্থা। মনে হয় ওই দানবটা কেন জানি তাকে জোর করছে না, বরং শুধু তাকে জড়িয়ে ধরে আছে। দাদা মনে হচ্ছে উনি ওটাকে পিঠে করে নিয়ে যাচ্ছে। এবার বুনো বাগান পার হয়ে ধানের জমিতে আইল দিয়ে কিছু দূর এগোলেই দাদার বাড়ি। দাদা যখন আইলে নেমে হাঁটা শুরু করলেন, তখনই ওই জিনিসটা প্রচণ্ড শক্তি নিয়ে দাদাকে টেনে হিঁচড়ে ধানের জমির পাশে একটা ডোবায় নিয়ে চুবোতে শুরু করলো আর বলল, সব মাছ কেন বিক্রি করলি? আমার মাছ কই? দাদার তখন আর কিছুই করার ছিল না, কারণ ওর শক্তির কাছে সে অসহায়। এভাবে অনেকক্ষণ পার হয়ে যায়। হঠাৎ ধানের জমিতে পানি দিতে আসা 2 জন লোক ডোবার কাছে আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে এসে দেখে দাদা ডোবার ভিতরে পড়ে আছে। আর ওই জিনিসটাও তাদেরকে দেখে টের পেয়ে দাদাকে ছেড়ে চলে যায় এবং বলে, তোর কপাল ভালো, তুই বেঁচে গেলি এবারের মতো। এরপর ওই লোকগুলো দাদাকে ধরাধরি করে তাদের বাড়িতে নিয়ে যায়। দাদার তখন হুঁশ ছিল না এবং পরদিন দুপুরবেলা দাদার জ্ঞান ফিরল। দাদার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল তার সাথে। দাদা তখন সবাইকে সব কিছু খুলে বলে। এরপর ওনার 10-15 দিন জ্বর ছিল, কোনো ঔষধেই জ্বর যেন থামছিলই না। একজন হুজুর দেখানো হয়। হুজুর ওনাকে ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দেয় ও একটা তাবিজ দেয় এবং হুজুর বলে ওটা একটা দুষ্ট জিনের কাজ ছিল। ওনার কপাল ভালো যে খারাপ কিছু হয়নি, উনি বেঁচে ফিরেছেন। এরপর দাদা আর কোনো দিন মাছ বিক্রি করতে হাটে যায়নি। কাহিনীটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের সাথে কারো সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা এবং এমন কোনো ভৌতিক কাহিনী আপনাদের সাথে ঘটেছে কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা বেশি কথা না বলে পরবর্তী যে ইমেলটা, সেই ইমেলে চলে যাই। এই ইমেলটা তিনি যেভাবে লিখেছেন আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সোহানা আক্তার মান্নি। আমার বয়স 30 বছর। আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি আমার না, কিন্তু আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাস হবে অথবা গ্রহণযোগ্য হবে আমি জানি না, কিন্তু ঘটনাটি সত্যি। স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালের দিকে আমার মা বাবা ঢাকার ধানমন্ডিতে দাদার বাড়িতে চলে আসেন। এর আগে তারা মতিঝিলে থাকতেন। আমার মা মিশুক স্বভাবের মানুষ। তিনি আস্তে আস্তে আশেপাশে মানুষের সাথে পরিচিত হয়ে গেলেন। দাদাবাড়ির ঠিক মুখোমুখি যে বাড়িটা সেখানে থাকতেন একটি বৃদ্ধ কাপল। তাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিল না।
আমার মা তাদের খুব পছন্দ করতেন। কখনো তাদের বাসায় যাওয়া হয়ে ওঠেনি। বারান্দা থেকে মা প্রায় তাদের দেখতেন এবং জিজ্ঞাসা করতেন যে তারা কেমন আছে। তারাও খুব হাসি মুখে উত্তর দিত। বড় বারান্দায় বসে পেপার পড়তেন একজন বৃদ্ধ এবং পাশেই চেয়ার বসে উল দিয়ে একজন বুড়ি সেখানে সোয়েটার বুনতেন। বুড়ো প্রায় বাজার করে বাসায় ফিরতেন এবং মর্নিং ওয়ার্কে যেতেন। বলা চলে খুব সুখী পরিবার তাদের। তাদের বাসায় কখনোই কোনো চিৎকার চেঁচামেচি এ সমস্ত শব্দ পাওয়া যেত না। এর মাঝে একদিন তাদের বাসা থেকে বাচ্চাদের কোলাহল শোনা গেল। মা জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আমেরিকা থেকে তাদের ছেলে এবং ছেলের বউ এবং নাতি নাতকুর এরা সবাই এসেছেন। এর কিছুদিনের মধ্যেই আমার চাচার বিয়ে ঠিক হয়। দাদি সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মাকে তাদের বাসায় পাঠায়। মা গিয়ে বৃদ্ধের সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেন। বৃদ্ধ মহিলাটিকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন তিনি কোথায়। বৃদ্ধ লোকটি মাকে বললেন বৃদ্ধা নাকি যুদ্ধের সময়ই মারা গেছেন। মা নিজেকে বিশ্বাস করাতে পারলেন না। তাহলে তিনি যাকে এতদিন ধরে প্রতিনিয়ত দেখছেন তিনি কি? এমন নয় মা আগে সেই বৃদ্ধাটিকে চিনতেন আর সেই জন্যই ওনাকে দেখেন একই রকম চেহারা, এমনও নয়। এই সত্যি জানার পর তিনি আর কখনো সেই বৃদ্ধার দেখা পাননি এবং তিনি এই ঘটনাটি লিখেছেন সাভার থেকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আপনার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমরা বেশি কথা না বলে আমরা পরবর্তী ঘটনা চলে যাই। এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা আপনারা কমেন্টে জানা যাবেন। এবং যে দুটি ঘটনা শুনলেন এই দুটি ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ানক আপনাদের কোন ঘটনাটি লেগেছিল সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই পরবর্তী ইমেলে। এই ইমেলটি যিনি লিখেছেন আমি ঠিক তার মতো করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় মেহেদি ভাই, আজ যে ঘটনাটি বলবো সেটা এখনও মনে পড়লে বুকের ভেতর হঠাৎ করে আটকে ওঠে। ঘটনাটি অনেক বছর আগের। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমাদের বাড়ির পাশাপাশি দুটো পুকুর ছিল। পুকুরের দক্ষিণ পাশে একটা ফাঁকা জমি আর সেই জমির পাশেই ঘন একটা বাঁশঝাড়ের ঠিক পাশেই একটা পুরনো কবরস্থান। আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটা এমন দিনের বেলাতেও নিচে দাঁড়ালে মনে হতো আলো ঢোকে না। রাত হলেই জায়গাটা অন্যরকম হয়ে যেত। একটা অদ্ভুত ভারী বাতাস, যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। সেদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি জমি থেকে পুকুরে ঢোকানোর জন্য আব্বু আর আমার এক কাকা গিয়ে পানি বের হওয়ার পথ খুলে দেয়। রাত প্রায় 11টা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আব্বু বলল চল পানি বন্ধ করে দিয়ে আসি। এটা বলেছিল আমার কাকাকে। আমি জানি না কেন জানি হঠাৎ করেই বলে উঠলাম আমিও যাব। হয়তো মাছ ধরার লোভে নাকি অন্য কিছু আমাকে টানছিল আজও বুঝি না। আমরা যখন পুকুরের কাছে পৌঁছালাম চারপাশ অস্বাভাবিক চুপচাপ, শুধু দূরে কোথাও ব্যাঙ ডাকছে। আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি জমির একদিক থেকে একটা মাছ পুকুরের দিকে ঢুকছে। আমি উত্তেজিত হয়ে বললাম আব্বু মাছ। আব্বু একটু থেমে বলল ধর, কিন্তু তার গলায় যেন কেমন একটা দ্বিধা ছিল। মাছটা ধীরে ধীরে এগিয়ে আসছিল জলের ওপর দিয়ে অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে। আমি হাত বাড়িয়ে ধরলাম। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মাছের শরীর এমন ঠান্ডা হওয়ার কথা না, তবু আমি ধরে রাখলাম। মনে হচ্ছিল মাছটা আমার হাতের মধ্যে কেমন যেন নিস্তেজ। ঠিক তখনই হঠাৎ করে চারপাশে ঝড়ের মতো বাতাস শুরু হলো। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শুধু বাঁশঝাড়টাই দুলছে, পাশের গাছ পানি কিছুই দুলছে না। আমার হাত কেঁপে উঠল। মাছটা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেল। লাইটের আলো ঠিক ওই জায়গাতে ছিল যেখানে মাছটা পড়েছিল। আমি স্পষ্ট দেখেছি ওটা মাটির উপরেই পড়েছে, কিন্তু 1-2 সেকেন্ডে ওটা নেই, একদম নেই, পানিতেও নেই, কোথাও না। আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি পাগলের মতো মাছটা খুঁজতে লাগলাম, কোথায় গেল এটা। ঠিক তখনই আব্বু আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। কোনো কথা না বলে আমাকে টেনে নিয়ে হাঁটতে শুরু করলো।
তার হাতটা অস্বাভাবিক ঠান্ডা ছিল এবং অস্বাভাবিকভাবে বাবার হাতটা যেন কাঁপাকাঁপি করছিল। আমি বারবার বলছিলাম, আব্বু মাছটা তো পাইনি। সে কিছু বলল না, একটাও শব্দ করলো না আমার সাথে। বাড়ির সামনে এসে সে শুধু বলল পানিতে পড়ে গেছে মাছটা। কিন্তু আমি জানি ওটা পানিতে পড়েনি। সেই রাতে আমি একা ঘুমাইনি। আব্বু বলেছিল আজ তোমরা কেউ একা ঘুমিও না। তার চোখে আমি ভয় দেখেছিলাম। সে ভয় সে লুকাতে পারেনি। কয়েকদিন পর আমার ছোট ফুবু বাড়িতে এলো। গল্প করতে করতে হঠাৎ সে বলল এই এলাকার ওই বাঁশঝাড়ের কবরস্থানের পাশে নাকি একটা মাছরূপী কোনো কিছু আছে, যেটাকে ওনারা দুষ্ট জিন বলে, যাকে ধরে ফেললে সে আর কখনো বেঁচে ফিরে না। অর্থাৎ সেই মাছটাকে যে নাকি একবার ধরে সে কখনো বেঁচে ফিরে না। তাহলে আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে আমি কিভাবে বেঁচে ফিরলাম? আমি তখন ঠান্ডা হয়ে গেলাম, আব্বুর দিকে তাকালাম। সে চুপ করেছিল। অনেকক্ষণ পর ধীরে ধীরে সে বলল, সেদিন তোর হাতে যেটা ছিল সেটা মাছ না রে বাবা। তারপর থেকে আমি আর কোনো দিন রাতে ওই পথে যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে মনে হয় সেদিনের কথা। আমি কি সত্যি একটা মাছ ধরেছিলাম, নাকি অন্য কিছু আমাকে ছুঁয়ে গিয়েছিল? মেহেদি ভাই, জানি না ঘটনাটি আপনার কাছে কেমন লাগবে, কিন্তু এই ঘটনাটা আমার জীবনে ঘটে গিয়েছিল এবং আজও সেই ঘটনা মনে পড়লে আমি আঁতকে উঠি। ভালো লাগলে আপনার দর্শকদের মাঝে পড়ে শোনাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, এমন একটি ভয়ানক ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দর্শকবৃন্দ, যারা নাকি এই ঘটনাগুলো শুনেছেন, আপনাদের কাছে কোন ঘটনা সবচাইতে বেশি ভয়ানক এবং লোমহর্ষক মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের কাছে যদি এমন ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে mahedesan501@gmail.com। এই ইমেলেও আপনারা এখানে ইমেল করে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। ভালো লাগলে আমার পেজটি এবং আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।